দেশের হয়ে সবচেয়ে বেশি 3 অলিম্পিক খেলার রেকর্ড তার নামের পাশে। অর্জনের ঝুলিতে আছে প্রায় 200 মেডেল। সবচেয়ে কম বয়সে মাত্র 15 বছর বয়সে অলিম্পিক খেলার রেকর্ডটাও তার নামের পাশে। বলছিলাম বাংলাদেশ সাঁতারের অন্যতম বড় নাম ডলি আক্তারের কথা। এখন টিভির ঈদ আয়োজন ক্রীড়া মস্তিষ্কে আজ আমরা কথা বলবো ডলি আক্তারের সঙ্গে, শুনবো সাঁতারের কথা, তার কথা। চলুন। বাংলাদেশের হয়ে 3টা অলিম্পিকে আপনি ছিলেন, 3টা অলিম্পিক বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত হাইয়েস্ট। এই অনুভূতিটাকে এখন মনের মধ্যে একটা সুখস্মৃতি যোগায় কিনা যে আমি সর্বোচ্চ, নাকি আক্ষেপ লাগে যে আমাকে এখনো কেউ টপকাতে পারলো না? না, আমাকে আসলে আমার প্রস্তুতিটা এই ছিল যে অলিম্পিক গেমস যখন 2000 সালে আমি শেষ করলাম, পরেরটাতেও আমার টার্গেট ছিল যে আমি পরেরটাতেও আমি চেষ্টা করব আমার জায়গাটা যেন আমার ঠিক থাকে। যার কারণে আমার প্র্যাকটিসটা চালিয়ে গিয়েছিলাম। যার কারণে 2004 সালের অ্যাথেন্স অলিম্পিক গেমসটাতেও আমি অংশগ্রহণ করেছি এবং ওখানে 50 মিটার ফ্রিস্টাইলে হিটে ফার্স্ট হয়েছি, আর সেরা টাইমিংটাই করেছিলাম ওখানে। অলিম্পিকের তো ওই অ্যাথেন্সের যে কথাটা বললেন, অ্যাথেন্সে তো আপনি যে হিটে প্রথম হয়েছিলেন সেটা বাংলাদেশেই একমাত্র যারা অলিম্পিকে প্রথম হওয়াটা, এটার কিভাবে সম্ভব করলেন? সেই প্রসেসটা কেমন ছিল, সেই ফিলিংসটা যদি জানাতেন। আসলে আমি চিন্তা করেছি যে আমার এখানে সেরা টাইমিংটা বেটার করব, যার কারণে ওইটা হয়ে গেছে আর কি, ইনশাল্লাহ উপরওয়ালার সহযোগিতা ছিল আর কি। যার কারণে চেষ্টাতে আমি দেখলাম যে হিটে ফার্স্ট হয়ে গেছে। তখন অনুভূতিটা অনেক ভালো ছিল। আর আমাদের দেশের যারা সাংবাদিকরা ভাইয়েরা গিয়েছিল তারাও খুব উৎসাহ নিয়ে বড় বড় ছবি তারা ছেড়েছিল। সিডনিতে তো আপনার ফলস স্টার্ট ছিল, সেখান থেকে অ্যাথেন্সে প্রথম হওয়া, এই জার্নিটা কেমন ছিল আপনার জন্য? সেটা যদি বলতে, সেটা হয়তো বা নেক্সট সাঁতারুদেরকে খুব অনুপ্রাণিত করবে। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই সিডনিতে যেটা হয়েছিল তার মনে মনে আমি প্রিপারেশন নিয়েছিলাম যে এটা আমার শেষ অলিম্পিক না, আমি ভবিষ্যতে আরও অলিম্পিক গেমসে অংশগ্রহণ করব এবং আমার সেরাটাই আমি দেওয়ার চেষ্টা করব। আপনার যে অলিম্পিকের যে যাত্রাটা, সেটার মধ্যে একটা বড় পোর্শন ছিল মাইকেল ফেলপস, সাঁতারের কিংবদন্তি। ফেলপসকে আপনি কাছ থেকে কেমন দেখছিলেন সেই সময়টা? ওকে আমি দু জায়গাতেই পেয়েছি, 2008 সাল বেজিং অলিম্পিক গেমসেও পেয়েছি। তো আমরা পাশাপাশি লেনে আমরা প্র্যাকটিসও করেছি, খুব ভালো লাগছে। ওর সাথে হাই হেলো করেছি যে আমি বাংলাদেশ থেকে আসছি। তখন ও জিজ্ঞাসা করলো কোন ইভেন্টে, আমি বললাম যে 50 মিটার ফ্রিস্টাইল। তখন বললো যে গুড, কংগ্রেচুলেশন, ভালো করে চালিয়ে যাও, এভাবে বললো। তো এইভাবে চলছে আর কি। তার ট্রেনিংগুলোকে আমাদের মতোই? আসলে তার চিন্তা ভাবনা অনেক দুর্দান্ত। সে ট্রেনিংটাকে বেশি প্রাধান্য দিয়েছে এবং তার চেষ্টা ছিল অসাধারণ, যার কারণে সে অনেক অসাধ্যকে সাধন করতে পারছে। অলিম্পিকের যেই এনভায়রনমেন্টটা, অলিম্পিকে তো আপনি বাইরের অনেককে দেখেছেন, অলিম্পিকের এনভায়রনমেন্টের সঙ্গে বাংলাদেশের এনভায়রনমেন্টগুলো, এটাকে কিভাবে দেখেন? এটা আসলে ওদের যে হাইট আর আমাদের যে হাইট, এটা একটু ব্যবধান আছে। তারপরে ট্রেনিংয়ের ব্যাপার স্যাপার আছে। ট্রেনিংয়ের যে অত্যাধুনিক ওদের যে ট্রেনিংগুলো, এগুলো যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে হয়তোবা আমরাও সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। ফেলপসের সঙ্গে যে কনভারসেশনটা আপনার হলো, সেটা কি কোনোভাবে আপনাকে ইন্সপায়ার করেছিল কেন ওই অলিম্পিকের জন্য? ওটা করেছে যে আমি পরবর্তী যে আমার চিন্তা ভাবনা ছিল যে ও যদি পারে তাহলে আমিও কিছুটা চেষ্টা করব, ইনশাল্লাহ আমিও সেই লক্ষ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তো আমি যে ট্রেনিংগুলো করেছি, আমি দেশের বাইরে যে অলিম্পিক গেমসগুলোর জন্য দেশের বাইরে ট্রেনিং করিয়েছে আমাদেরকে। যে ট্রেনিংটা করছি, যে ওই মনোবল নিয়েই ট্রেনিং করেছি যে এই ট্রেনিং করে আমার ন্যাশনাল হবে আমার বাংলাদেশে, সেগুলো যে টাইমিং আছে সেগুলোকে নতুন রূপে নতুন রেকর্ড অনুযায়ী যাতে করতে পারি, সেইভাবে আমি ট্রেনিং শুরু করেছিলাম আর কি। অলিম্পিকের স্টোরিগুলো বললে বাংলাদেশের অনেকগুলো আক্ষেপের কথাও আসে। অলিম্পিকে গিয়ে কি কখনো মনে হয়েছিল যে আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি পিছিয়ে, আমাদের সাঁতারের জন্য আরও প্রায় 1.5-2 দশক পর্যন্ত আমি করতে, এমন কি কোনো ফিলিংস হচ্ছে, নাকি মনে হচ্ছে না বাংলাদেশের পক্ষেও পসিবল সামনের দিনগুলো? না, ওইটা আসলে ভাবছি যে প্র্যাকটিসের উপরে বিকল্প কোনো কিছু নাই। আসলে চেষ্টা করলে আমরাও কিছুটা সাধন করতে পারবো ইনশাল্লাহ, এটা মনে হয়েছে। যে ও যেহেতু কঠোর পরিশ্রম করে ওর লক্ষ্যেও পৌঁছতে পেরেছে, আমরাও যদি এভাবে কঠোর পরিশ্রম করি, আমাদের যারা আছেন তারা সুদৃষ্টিতে দেখেন খেলোয়াড়দের, তাহলে হয়তো বা অনেক ভালো হবে। দিন কয়েক আগেই তো আপনি ট্যালেন্ট হান্ট করলেন, বাংলাদেশের নতুন প্রজন্মকে দেখলেন।
নতুন প্রজন্মের সেই মানে উদ্যমটা কেমন ছিল, যে তাদের মধ্যে কি সাঁতার নিয়ে সেই আগ্রহটা দেখেন কিনা? অবশ্যই, যেটা আমাদের বাংলাদেশ সুইমিং ফেডারেশন, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান, ওনাদের সহযোগিতায় আমাদের ট্যালেন্ট হান্ট চালু হয়েছে। যে সমস্ত বাচ্চারা আসছেন, ইনশাল্লাহ তারা যদি এরকম কন্টিনিউ প্র্যাকটিস ধরে রাখেন, ইনশাল্লাহ আমাদের অনেক ভালো ভালো সাঁতারু উঠে আসবে। নেক্সট ডলি আক্তারকে আমরা পাবো এই সাঁতার থেকে? ইনশাল্লাহ আমার থেকেও আরও ভালো আসবে। অর্জনের ঝুলিতে প্রায় 200 মেডেল। জি। যদি এখান থেকে বলি যে সবচেয়ে মেমোরেবল উইন কোনটা, কোন জেতাটা এখনো মনে পড়লে খুব সুখস্মৃতি যোগায়? অষ্টম বাংলাদেশ গেমস, নবম বাংলাদেশ গেমস, এগুলোতে যখন আমি খেলেছি, আমি যে কটাতেই পার্টিসিপেট করেছি এবং রেকর্ড সহকারে আমি গোল্ড পেয়েছি আর কি। তারপরে ইন্দো বাংলা গেমস আছে, যেগুলোতে পার্টিসিপেট করেছি রেকর্ড সহকারেই ফার্স্ট হয়েছি এবং ওগুলোতে 9টা গোল্ড আছে ইন্দো বাংলা গেমসে, অষ্টম বাংলাদেশ গেমসেও গোল্ড আছে, নবম বাংলাদেশ গেমসেও গোল্ড আছে। 9টা গোল্ড, 9টায় জাতীয় রেকর্ড করা আছে। 9টা জাতীয় রেকর্ড, যখন আপনি সেটাকে পুলে বসে টের পাচ্ছিলেন যে হ্যাঁ আমার দ্বারা জাতীয় রেকর্ড হচ্ছে, নাকি পরে গিয়ে জানতে পারলেন সেই মুহূর্তের না, অনুভূতি নাকি? আমি তো আসলে ওই চিন্তা ভাবনায় করেই আমি কম্পিটিশন করতাম যে আমার যেটাতে নামবো ইনশাল্লাহ সেটা যেন আমার রেকর্ড হয়, ভালো টাইমিং হয়। এই মনোবলটা ছিল, যার বিধায় করা সম্ভব হয়েছে। ইন্দো বাংলা গেমসের আবহটা অ্যাকচুয়ালি কেমন থাকে? বাংলাদেশ এখন তো বেশ অনেকটা দিন ধরে ইন্দো বাংলা গেমস বন্ধ। আসলে দুই বাংলার খেলা তো, নিশ্চয়ই আমি চাইবো যে আমার বাংলার দেশ চ্যাম্পিয়ন হোক, সেই মনোবলটা নিয়েই আমরা কম্পিটিশন করতাম, তো ইনশাল্লাহ গোল্ড পেয়ে যেতাম। আপা, আপনারা যখন খেলতেন, যখন সুইমিং করতেন, তখনও কি ফিল হতো যে আমরা ইন্টারন্যাশনালে যে জায়গাটায় আছে সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি সুযোগ সুবিধাই শুধু না, আমাদের ফিজিকের দিক থেকেও আমরা পিছিয়ে আছি, এই ধরনের কোনো পার্থক্য কি খুঁজে পেতেন সেই সময়গুলোতে? না, ওই সময় ওটা না, আমরা তো আমাদের এখান থেকেই আমরা প্র্যাকটিস করতাম, এই মিরপুর সুইমিং পুলেই আমরা প্র্যাকটিস করে গিয়ে ইন্দো বাংলা গেমসে অংশগ্রহণ করেছি এবং মনে করেছি যে ওটা আমার দেশেই আমি কম্পিটিশন করছি, এই মনোবল নিয়েই আমরা কম্পিটিশন করছি। আচ্ছা আপা, আমরা একটু বসি। জি। আপা, যেটা বলছিলাম, বাংলাদেশের পতাকা অনেকবারই আন্তর্জাতিক মঞ্চে দেখা গিয়েছে আপনার কারণে। অ্যাজ অ্যান অ্যাথলেট সেই মোমেন্টটা কেমন ফিল হতো যে আমার কারণে বাংলাদেশের পতাকা? আসলে ওই টাইমটা যে কেমন ফিল হয়, এটা আসলে ওই মুহূর্তে আসলে তখনই বোঝা যায় ব্যাপারটা। তখন যে মানে একটা অন্যরকম একটা ফিল আসে, অনেক সময় চোখে পানিও চলে আসে যখন আমার দেশের পতাকা অন্য দেশে ওড়ে, তখন মানে এটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না। ক্যারিয়ারে কটা দেশে এই ফিলিংসটা পেয়েছিলেন আপনি? যেমন আমি 5টা সাব গেমস খেলেছি, সেখানে সিলভার, ব্রোঞ্জ সব কিছুই আছে, পতাকা তো অবশ্যই উঠছে। এটা যখনই পতাকা উঠছে তখনই ফিলটা অন্যরকম ফিল করছি, মনে হয়েছে যে না, আমার দেশের জন্য কিছু একটা করতে পারলাম। জাতীয় সঙ্গীতটা দেশের বাইরে শুনতে কেমন ফিল হয়? জাতীয় সঙ্গীত যখন বাজে তখন মনে হয় যেন আমি আমার দেশেই দাঁড়িয়ে আছি, ওই সময় মনে হয় না যে আমি কোনো বাইরের দেশে আছি। আপনারা সুইমিং শুরু করেছিলেন 90-এর দশকে, প্রায় 90-এর শেষাংশে। ওই সময়টাকে খুব বেশি ইজি ছিল আপনাদের জন্য সুইমিংটাকে কন্টিনিউ করা বাংলাদেশে? আসলে আমার সুইমিং শুরুটা 1997 সালে। তো আমি তখন শহীদ স্মৃতি সরকারি স্টেডিয়াম, যে প্রাথমিক বিদ্যালয়, ওই স্কুলে আমি পড়াশোনা করি, ক্লাস 3-4-এ পড়ি। তখন আমার ওই স্কুলের যে কমিটির সেক্রেটারি ছিল শহীদুল নবী আলম, ওনার সহযোগিতায় আমি আসলে সুইমিং জগতে আসি। এই সাঁতারের পিছনে যে আমাকে উৎসাহ দিয়েছে সে হচ্ছে আমার দাদি। আর প্রথম দিকে আমার পরিবারের বাধা ছিল, পরে যখন আমি ন্যাশনালে খেলতে আসি জুনিয়রে, মোট 11টা ইভেন্টে অংশগ্রহণ করি, ও 4টা গোল্ড, 4টা সিলভার আর 3টা ব্রোঞ্জ পাই। তো সেখানে আমার অর্জনটা ভালো ছিল, যার কারণে আস্তে আস্তে ওটা মানে শিথিল হয়েছে। আমার পরিবারের বাবা মা তখন একটু মানে আর বাধা দেয়নি, তারা উৎসাহ দিয়েছে। তখন ওইটাই আমার লাস্ট হলো জুনিয়র গেম খেলা, আর তারপরে থেকে আমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল শুরু হয়ে গেছে আর কি। শৈশবে কি স্ট্রাগল করতে হতো যে রাজবাড়ির একটা পুকুরে
একটা মেয়ে সাঁতার কেটে যাচ্ছে, তাকে জাতীয় পর্যায়ে আসছে, সোসাইটি প্যারেন্টস কি খুব বেশি সমস্যা হতো কিনা সেই সময়টায়? না, পরে আর কোনো সমস্যা হয়নি আল্লাহর শুরুর রহমতে। দিনগুলোতে? আমার শুরুটা একটু বাধা ছিল, যেটা আমার পরক্ষণে আবার ওটা শিথিল হয়ে গেছে। পরক্ষণে সব সমান, মানে সবাই উৎসাহ দিয়েছে এবং আমার রেজাল্ট দিনে দিনে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক সব কিছুই ভালো হতে লাগলো। যখন পেপার পত্রিকায় যখন ছবি, ভালো ভালো কথা আসতে লাগলো, তখন আমার পরিবার বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে অনেক উৎসাহ বেড়েছে তখন। মাত্র 15 বছর বয়সে সিডনিতে যাওয়া, বাংলাদেশের সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান আপনি। 15 বছর বয়সে সিডনিতে যখন অলিম্পিক ভিলেজে প্রথম গেলেন, আশপাশের এনভায়রনমেন্টটা কেমন লেগেছিল? টিমের কম্বিনেশন বা টিম থেকে কেমনটা ইমোশনাল সাপোর্ট পেয়েছিলেন? অনেক ভালো ফিল করেছি, নতুন যেহেতু ইন্টারন্যাশনাল গেমে পার্টিসিপেট করতে গিয়েছি এবং যেগুলো দেখে আমার ফার্স্ট অলিম্পিক গেমস থেকেই অনেক কিছু শেখা, যে ওইটাই আমি পরবর্তী যে গেমগুলো আছে ওগুলোতে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। যে প্রথমটা যা হয়েছে হয়েছে, নেক্সট যেগুলো আসবে সেগুলো ইনশাল্লাহ, সবগুলো ইনশাল্লাহ ভালো হবে। এনভায়রনমেন্টটা কেমন ছিল? নার্ভাস ফিল করছিলেন কেন প্রথমবার অলিম্পিক গিয়ে? 15 বছর প্রথমে বয়স। একটু নার্ভাস ছিলাম, পরেরগুলোতে আর নার্ভাস ফিল হয়নি, পরেরগুলোতে অনেক ভালো হয়েছে। সেই প্রথম অলিম্পিকের কোনো স্মৃতি মনে পড়ে? ওখানে বাঁশির একটা ইয়ে ছিল, আমাদের এখানে বাঁশিতে হুইসেল হয় অনেক সময়, ওটা ফিল করছিলাম। গ্যালারি থেকে অনেক সময় আমাদের ওই দেশে সবাই বাঁশি দিচ্ছিল গ্যালারি থেকে, তখন ওটা আমি ওই আওয়াজটা আমি আসলে মনে করেছিলাম যে আমার স্টার্ট দিয়ে দিয়েছে, যার কারণে এটা এই সমস্যাটা ফিল হয়েছিল আর কি। কিন্তু সেখান থেকে ওই মোমেন্টের পরে আপনাকে উৎসাহটা কিভাবে দিয়েছিল? কে তখন বেশি এগিয়ে এসেছিল সেই সময়টায়? তখন আমাদের কর্মকর্তারাও বলেছে যে ও এত ছোট মানুষ, ওর বুঝতে হয়তো বা ভুল হয়েছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি সেদিন অনেক কান্না করেছিলাম যে এরকম আর জীবনে এরকম আমার জ্ঞান থাকতে এরকম হবে না। তো সেখান থেকেই আর কি অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে আর কি। ন্যাশনাল লেভেলে যখন সাঁতার হয়, ইন্টারন্যাশনাল লেভেলে যখন সাঁতার হয়, এনভায়রনমেন্টটা এই যে যেটা বললেন যে গ্যালারি থেকে আওয়াজ, ওই দেশে অনেক দর্শক, এ দেশটায় হয়তো বা সেভাবে দর্শক হয় না, গ্যালারির অ্যাটমসফিয়ারটা একটু মিস করেন? যখন বড় বড় টুর্নামেন্ট শুরু হয়, গেমগুলো শুরু হয়, তখন কোনো একটা গ্যালারির সিট তো ফাঁকা থাকা আমি দেখি নাই। বাইরের গেমগুলোতে ভরপুর দর্শক থাকে, অনেক উৎসাহিত লোকজন থাকে আর কি, যারা সুইমিং পছন্দ করে, খেলা দেখা পছন্দ করে, সবাই যায় আর কি উপভোগ করার জন্য। এখন যেটা বুঝি যে আসলে ওই 2000 সাল আর এখন 2026 সাল অনেক ডিফারেন্স। কী কী ডিফারেন্স দেখেন? যেমন তখন আমি ছিলাম মাত্র 15 বছরের, যখন আস্তে আস্তে আমার বয়স বাড়লো, তত দিনে তো আমি আরও অনেক কিছু শিখেছি, আরও অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যার কারণে এটা দিনে দিনে আমার খেলাধুলার রেজাল্টগুলোও ভালো হয়েছে, প্র্যাকটিসের ধরনগুলোও চেঞ্জ হয়েছে, আর সবগুলোতেই আর কি উন্নতি করার প্রচেষ্টা চালিয়ে গেছি, যার কারণে ভালো হয়েছে সফলতাগুলো। বাংলাদেশের সাঁতারের যদি আমি বলি, 97 যেভাবে শুরু করেছেন, 2026 লম্বা সময় বাংলাদেশের সাঁতারে কী ধরনের পরিবর্তন দেখেন? আসলে আমি সুইমিং জগৎ থেকে 18 সালে সরে যাই। আমি তখন একটা খুব প্যাশনের মধ্যে ছিলাম সুইমিং 18 সালে। তো অনেক জায়গায় অনেক ম্যানেজমেন্টের জিনিসগুলো আমার কেন যেন অ্যাডজাস্টমেন্ট করতে পারছিলাম না, যার কারণে আমি সুইমিং জগৎ থেকে চলে গিয়ে ভলিবল দলে যোগদান করেছিলাম। সেখানেও আমি ভালো পারফরমেন্স করেছি আর কি ইনশাল্লাহ। সুইমিং থেকে সরে যাওয়াটা কেন? ম্যানেজমেন্টের একটা কথা বলছেন, ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব, ঠিক কী টাইপের দূরত্ব? কি ম্যানেজমেন্ট কি সুইমারদেরকে সহযোগিতা করছিল না ওই সময়টা, নাকি অন্য কিছু ছিল? এটা আসলে আমি তখন যতটা বুঝতে পেরেছি যে তখন আসলে সুইমিংয়ের পারফরমেন্স করার বা ক্যাম্পিং করার মতো পরিবেশ তখন আমার কাছে ভালো লাগছিল না, যার কারণে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিলাম। কী টাইপের পরিবেশ ছিল সে সময়টা, যদি একটু ডিটেইলে যদি আমরা জানতে যেমন পারতাম। দেখছে যে ওখানে একজন
একটা পরিবারে যদি 5টা সন্তান থাকে তাহলে সেই পরিবারের মা বাবা যদি থাকে তাহলে নিশ্চয়ই 5টা সন্তানকে একই চোখে দেখা উচিত। তো সেখানে আমি ফিল করি যে আমি তাদের থেকে আলাদা একটা নজরে ছিলাম, যার কারণে এটা আমি বোঝার পরে আমি নিজেকে সরিয়ে নিয়ে চলে যাই। সেই দীর্ঘ গ্যাপে আপনি ভলিবল টিমে গেলেন, ভলিবল টিমে আপনার সাফল্য ছিল, সাঁতারকে কি খুব মিস করতেন সেই সময়টায়? সাঁতার তো আপনার সব কিছু ছিল। আসলে সাঁতার তো আমার মনে প্রাণে ছিল, আর পাশাপাশি ভলিবলটাকে আমি পছন্দ করতাম। আর ওটা তো আমার ভরসা ছিল যে আমি ভলিবলটাও ভালো করব, যার কারণে আর কোনো কিছু কোনো দিকে না তাকিয়ে আমি ভলিবলে যোগদান করি। সুইমিং পুলটাকে ঠিক কতটা মিস করতেন ওই সময়টায়? আমি সুইমিংটাকে ধ্যানে স্বপনে আমি ঘুমিয়ে থাকলেও আমি সুইমিংটাকে মানে ফিল করতাম। সাঁতার, ভলিবল দুটোতেই আপনি একজন অ্যাথলেট। সেই অ্যাথলেট পরিচয়টাকে ধারণ করাটা ওই সময়টাতেও সেটা অ্যাকচুয়ালি কেমন ছিল, ওই সময়টা মানিয়ে নেওয়াটা? আসলে ওটা একান্তই আমার করে নিয়েছিলাম, যার কারণে অনেক খারাপ লাগছে ভিতরে ভিতরে। তারপরেও আমি চেষ্টা করেছি যে আমার ব্যথাটা আমি বহন করার চেষ্টা করেছি, আর পাশাপাশি চিন্তা করেছি যে আমার ভলিবলটাকেও আমার বেস্ট করতে হবে। যার কারণে আমি ভলিবলে এসএ গেমসও খেলেছি, আরও ন্যাশনাল খেলেছি। বাংলাদেশ আনসার বিডিপিতে ব্যাটালিয়ানে আমি জব করি। আনসার ব্যাটালিয়নের কর্মকর্তারাও, স্পোর্টস ডাইরেক্টর স্যার, যারা কর্মকর্তা বৃন্দ আছেন তারাও আমাদের খেলোয়াড়ের উৎসাহতা বাড়িয়েছেন এবং আনসার বাহিনীর খেলোয়াড়গুলোকে অনেক কেয়ারিং করেন এবং অনেক সহযোগিতা করেন। আপু, যে জিনিসটা আমরা দেখলাম যে 2018 সালে সুইমিং ছেড়ে দিলেন, 2026 সালে আসলেন নতুন একটা পরিচয়ে, সুইমিং পুলে ফেরাটা ঠিক কতটা তৃপ্তি দেয় আপনাকে? ভলিবল স্টেডিয়ামে আমরা ন্যাশনাল খেলার জন্য গিয়েছিলাম। আমাদের বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সেক্রেটারি শাহিন স্যার, উনি হঠাৎ গাড়ি চালিয়ে হঠাৎ আমার সামনে এসে দাঁড়ানোর পরে আমিও অবাক হয়ে গেছি, আমি কি রং রাস্তায় হাঁটছি নাকি ঠিক রাস্তায় হাঁটছি। তো আমি ওখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকি। পরে স্যার দাঁড়ায় গাড়ি নিয়ে, তখন স্যার গাড়ির গ্লাসটা খুলে, তখন আমি স্যারকে দেখে অবাক হই। তখন আমি স্যারকে সালাম দিই এবং কথা বলি। স্যার আমাকে বলল, ডলি, তোমাকে তো আমি অনেক খুঁজেছি, যাই হোক তুমি হঠাৎ সুইমিং জগৎ থেকে কেন সরে গেছো, তোমাকে আবার ফিরে আসতে হবে। সায়েন্স স্যারের সহযোগিতায় আজকে আমি এই আবার সুইমিং পুলে ফেরত আসছি। কেমন লাগছে সুইমিং পুলে আরেকবার ফেরত এসে? অনেক ভালো লাগছে যে আমার যে পরিচিতি সুইমিং জগৎ থেকে, সেখানেই আমাকে আমার কর্মকর্তারা ফেরত নিয়ে আসছে। ফেরার পরে মনে হচ্ছে যদি আমি আবার ফেরত যেতে পারতাম সেই সময়টায়, মানে সেই সময়টা তো আর যাইতে পারবো না, তবে ফিল করি আর কি সেই সময়টা পেলে অনেক ভালো হতো। আক্ষেপ হয় সুইমিং পুল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণে? আর মাঝে মাঝে হতো, এখন আসলে সব কিছু ঠিক হয়ে গেছে। এখন যেহেতু স্যাররা আমাকে নিয়ে আসছেন, বাংলাদেশ নৌবাহিনীর প্রধানও আমার ব্যাপারে জানার পরে ওনারাও আমাকে বলেছে, না ঠিক আছে, ও থাকবে। স্যারও আমাকে উৎসাহ দিয়েছে। এই যে সুইমিংয়ের প্রতি যে মানুষের যে টানটা, একটা সময় তো বাংলাদেশে অনেক ভালো সুইমার ছিল, আমরা ব্রজেন দাসদের কথা জানি, মোশাররফ খানদের কথা। সুইমিংয়ের সেই সময়ের একজন হতে পেরে, তাদের সঙ্গে থাকা, তাদের ওই কাছাকাছি সময় থাকা, সুইমিংটাকে কি এখনও ফিল করেন যে বাংলাদেশে অ্যাকচুয়ালি সুইমিংয়ের অনেক বড় বা ব্রাইট ফিউচার আছে? এই যে আমাদের ট্যালেন্ট হান্ট চালু হয়েছে, আমি মনে করি এরা যদি কন্টিনিউ চলতে থাকে ইনশাল্লাহ আমাদের সামনের অনেক ভালো ভালো ফিউচার আছে ইনশাল্লাহ। ইন্টারন্যাশনালি যেই কম্পিটিশনের যে যাত্রাটা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার রাস্তাটা কি খুব কঠিন কিনা অ্যাজ এ সুইমার? আমি নতুন হিসেবে যারা আছে তাদের জন্য হয়তো বা মনে করবে যে এটা কঠিন, আসলে কোনো কঠিন না। তারা যদি নিয়ম মতো চলাচল করেন এবং গাইডলাইন ভালো পান, ট্রেনিং ভালো চালিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই তারা তাদের লক্ষ্যে ওইটা খুব ইজি মনে হবে। 2000 সালে যখন সুইমিং করলেন আর 2026 সালে বাংলাদেশের সুইমিংয়ের সিনারিওটা কেমন? আমাদের যে নতুন প্রজন্ম সুইমার যারা ট্যালেন্ট হান্ট উঠে আসতেছে, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতায়, বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের সহযোগিতায়, আমার মনে হয় যে এভাবে চলতে থাকলে তারা অবশ্যই সামনের দিকে অনেক ভালো
ফিউচার করতে পারবে এবং আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আপা আমরা এখন একটু উঠি, দেখি গ্যালারি থেকে সুইমিং পুলটা কেমন। আপা ঈদের সময়টায় যখন কথা বলছি, ঈদ নিয়ে অনেক স্মৃতি মানুষের থাকে। আপনার ছোটবেলার ঈদগুলো কেমন ছিল? ছোটবেলাতে আমি ঈদটা অনেক উপভোগ করেছি। এরকম দাবি ছিল যে আমার 3টা 4টা জামা না দিলে আমি ঈদ করবো না, এরকম মানে বলতাম। আর হলো 100 টাকা দিতে হবে, মানে ঈদের সালামি। সেই দিনগুলো আসলে খুবই, এখনও আমি বলি, আমার পরিবারের সাথে কথা বলি, তারা এখনও হাসে। মানে মজা, অনেক ভালো লাগে আর কি। সেই দিনে ফেরত যে আর তো যেতে পারবো না, তবে এটা আমি বলি, সবার কাছেই আমি এটা বলি। ঈদের কোন স্পেশাল মেমোরি ছিল ছোটবেলায়, সেই সময়কার যদি শেয়ার করেন? আমার 3টা ভাই, আমি একা, আমার ভাইরা ছোট। আমার ভাইদেরকে সাজুগুজু করিয়ে, মানে ঈদের কাপড় চোপড় পরিয়ে ওদের সাথে করে নিয়ে ঘুরতে যেতাম, ঈদগাতে যেতাম, তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম। ঈদের কোন স্পেশাল গিফট বিশেষ করে কোনো কোচের কাছ থেকে কখনো পেয়েছেন? 2004 সালে জাফর স্যার বেঁচে ছিল, আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। উনি আমাকে ঈদের একটা ছোট হিসাবে আর কি একটা 3 পিস গিফট করেছিল স্যার। তো ওনার মেয়ের মতো মানে লাগতো, এর জন্য আর কি, মানে সে আদর করতো আর কি, সেই হিসাবে স্যার আমাকে একটা 3 পিস গিফট করেছিল। যতটুকু জানি এথেন্স থেকে বাবার জন্য ঈদে একটা উপহার নিয়ে এসেছিলেন, সেই উপহারের গল্পটা একবার শুনবো। একটা ঘড়ি নিয়ে এসেছিলাম আর কি, আসলে বাবার জন্য। ঘড়ি এখনো বাবার হাতে এখনো ওটা পড়ে। কোথা থেকে কেনা? এটা অস্ট্রেলিয়া থেকেই নিয়ে এসেছিলাম। অস্ট্রেলিয়া থেকে। আচ্ছা, সেই ঘড়িটার এটা স্টোরিটা? সবাই যেহেতু গিফট কিনতেছিল, সেই কারণে আমিও বাবার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম আর কি, ঘড়ি আনছিলাম আর কি। এখনো আছে তার হাতে? এখন হ্যাঁ, এখনো আছে। ঈদের সবচেয়ে মজার মোমেন্ট কোথা, ফ্যামিলির সঙ্গে যদি বলেন? আমার ভাইদের সঙ্গে করে নিয়ে ঘোরাঘুরি, এটা মানে, আর ওদের সাথে আমি অনেক ছোটাছুটি করেছি আর কি, খেলাধুলা করেছি। যেমন এই রিক্সা করে ভ্রমণ করা, তারপরে আমি মাঝখানে থাকতাম, ওরা দুই পাশে। আর ওরা আমাকে আসলে অনেক মাঝে মধ্যে ভয়ও করে, আবার ফ্রেন্ডের মতো মিশে আর কি। এইভাবে আর কি চলাচল করতাম। আবার আমি যখন যেখানে যেতে বলতাম সেখানে যেত আমার সঙ্গে করে নিয়ে। আবার ওই যে ছোটোবেলায় যে বিয়ারিং গাড়িগুলো বানায়, ওগুলোও ওরা বানিয়েছে। ওগুলোর পরে আমাকে বসিয়ে ওরা মানে ঘুরে বেড়াইছে, মানে আমার গ্রামের ভিতরে আর কি। গ্রামে যে রাস্তাগুলো মাটির রাস্তা ছিল, ওই রাস্তার উপর দিয়ে আর কি। এত বড় একজন স্টার হয়ে গেলেন, বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আপনার নামটা বেশ উপরের দিকে থাকবে। এখনও কি ঈদে বাড়িতে গেলে সেই নিজের মতো করে মেশা হয়, নাকি পরিবার পরিজনের বাইরেও একটা পরিচিতি তৈরি হয়ে গেছে এখন? না, এখন এই ভাই, তারপরে আমার ফুপি, আমার আব্বা মা, সবাইকে নিয়েই ঘোরা হয় আর কি। এখনও অন্যরকম, মানে আত্মীয় বাড়ি ঈদের তো যা হয় না, ঈদের পরের থেকে আর কি শুরু হয়। আর সবসময় তো আমি ঢাকাতেই থাকা হয় বেশি, নানি বাড়ি, ফুপু বাড়ি, তারপরে কাকা বাড়ি, এদের বাড়িতে আর কি ঘোরাঘুরি করা হয় আর কি। যখন আপনি নিজের এলাকায় যান, যখনই সুযোগ হয়, তখন কি এলাকার যারা নতুন যারা, তারা কি স্বপ্ন দেখে যে তারা একজন দলে একটার হবে? এই ধরনের শব্দকে এলাকার মধ্যে দেখতে পান, বা ইচ্ছে আছে কিনা সেই স্বপ্নটা ছড়িয়ে দেয়? হ্যাঁ, এরকম আছে। যেহেতু এই আমার এখানে ট্যালেন্ট হান্টের যে বাচ্চাগুলো আছে, ওরাই বলে, ম্যাম আমি আপনার মতো হতে চাই। সবসময় ওরা বলে যে আপনার মতো হতে চাই। আমি বলছি না, তোমরা আমার থেকে আরও ভালো হবা, আরও দক্ষ সাঁতারু হবা। তো বলে ইনশাল্লাহ ম্যাম, আমরা যাই হোক আপনার মতো হতে চাই। এতটুকু শুনলেই অনেক ভালো লাগে আর কি। অর্জনে প্রায় 200 মেডেল, প্রত্যেকটাকে এখনো কালেকশন আছে নাকি কিছু হারিয়ে ফেলেছেন? কিছু হারিয়ে গেছে, কিছু আছে। এই আমার বাবা ওগুলো মেনটেনেন্স করে এখন। 200 মেডেল রাখার জন্য হ্যাঁ, বাসায় কোনো? বাবা ওগুলো সব
দেখা যাচ্ছে বছরে একবার বা 6 মাস পরে একবার ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি আমার বাবা, মানে সুন্দর করে বেঁধে টেঁধে রেখে দেয় আর কি। ওগুলো রাখার জন্য নিশ্চয়ই একটা বড় ট্রফি ক্যাবিনেটও আছে আপনার। আসলে ওই যে ওই আপনার শোকেস আছে, ওই শোকেস টাইপের একটা আছে, ওটার মধ্যে আর কি রেখে দেয়। ওটা একসময় বের করে আমার বাবা, আবার ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ভিতরে রেখে দেয়। সেটা কি এলাকাতে? হ্যাঁ, আমার গ্রামে রাজবাড়িতে। রাজবাড়িতে। রাজবাড়ির ঈদটা আর ঢাকার ঈদটার মধ্যে কেমন পার্থক্য দেখেন? আমি সবসময় আমার বাবা মার সঙ্গেই ঈদ করে আসছি। ঢাকাতে আমি এ পর্যন্ত ঈদ করা হয়নি। ঢাকায় এখন ঈদই করা হয়নি, কখনো ইচ্ছে জাগলো না ঢাকার নগর জীবনের ঈদটা কেমন সেটা জানার? না, পরিবার যেহেতু আছে ইনশাল্লাহ, এর জন্য সবসময় বাবা মাও আমার অপেক্ষায় থাকে। এর জন্য সবসময় বাবা মা, আমার ফুপু, ফুফাতো ভাই, তারপরে আমার যারা ভাই বোনেরা আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার অপেক্ষায় থাকে। ঈদের যেই আনন্দটা সেটা এখনকার দিনে কি ফিল করেন? এখন তো সেই শৈশবের দুরন্তপনাও নেই, খেলোয়াড়ি জীবনের সেই চাপটাও নেই, ঈদের সেই এখনো আমি ঈদ ওটা ছোটবেলা থেকে এখন আর একটু মজা করি। আমার মা মাঝে সাঝে আমার কাপড় পরে, আর এটাই হচ্ছে বেশি মজা লাগে যে না, মা আমার এখনও ফ্রেন্ডের মতো আছে, আমার ফুপি আছে, ফুপিও আমার ফ্রেন্ডের মতো, ঘোরাঘুরি করি, অনেক মজা করি আর কি। ঈদের দিনও একটা হাসির কথা হলো যে হাসতে হাসতে হাসি থামছে না, এমনও পরিবেশ আছে, এমনও সময় এসে যায় যে এমন একটা কথা বলতেছে যে ওই হাসিটা, ওই কথাটা মনে করলে আর হাসি থামে না, এমন পরিস্থিতি হয়, হাসতে হাসতে চোখে পানি এসে যায় অনেক সময়। ঈদের যে এই আনন্দটা, ঈদের সেই আনন্দের মধ্যে একটা বড় অনুষঙ্গ থাকে ঈদের খাবার। আপনার ফেভারিট পছন্দের ঈদের খাবার কোনটা? আমরা সেই গল্পটা একবার শুনবো। পছন্দের হচ্ছে খিচুড়িটা, আমি ঈদের দিন ওটা খাই সব থেকে আগে। খিচুড়ি, গরুর মাংস বা মুরগির মাংস যেটাই থাকে ওটা দিয়ে আগে শুরু হয় আর কি। এরপরের ডেজার্ট কি সারাটা দিন কি খিচুড়ির উপর দিয়ে চলে নাকি? না, সারাদিন আর খাওয়ার প্রতি ততটা ইন্টারেস্ট থাকে না, তখন এই ভাই, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবাই আসে, যাওয়া আসার মধ্যে থাকি আর কি, বাইরে ঘোরাফেরা। অ্যাথলেটদের জীবনটা তো অনেকটাই ছকে বাঁধা, সেটা খাবার দাবারের দিক থেকেও ট্রেনিংয়ের দিক থেকেও। ঈদের ছুটিটায় ফিটনেসটাকে কিভাবে মেনটেন করতেন? ঈদের দিনটা দেখা যাচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে যে ওটা আমি ঘরের মধ্যেই করতে পারি, যেটা স্ট্রেচিংগুলো আছে ওগুলো সেরে নিতে পারি আর কি, যে হাতের কাজগুলো, পায়ের এক্সারসাইজগুলো, যে বেলি সেট আপ, এগুলো আমরা রুমের মধ্যেই করতে পারি। আর ফুড মেনটেনটা কিভাবে করতেন ঈদের সময়টায়? ঈদের দিন তো সব ঘোরাফেরা নিয়ে, আনন্দ উল্লাস নিয়ে সব মেতে থাকে, খাবার দাবার তো খুব কমই খাওয়া হয়। দেখা যাচ্ছে যে একটু সেমাই নিল, 2-3 চামচ খেয়ে আর খেলো না, এরকমও হয়। আবার একসঙ্গে বাবা মা ভাই বোন সবাই যারা আছে সবাই নামাজ পড়ে আসে, যখন বাবা সবাইকে নিয়ে তখন আমরা একটু আরেকটু কিছু খেলাম, খেয়ে হয়তো বা ক্যারাম বোর্ড টোট এগুলো বসে বসে খেললাম, বা কোথাও ঘুরতে গেলাম, এই করে দিন চলে যায় আর কি। ঈদের সেই আনন্দ, ঈদের সেই উৎসব, সেগুলো তো অনেক আড্ডাই হলো। বাংলাদেশের কনটেক্সটে যখন আজকের এই পর্যায়টা যখন চলে আসেন, তখন কি মনে হয় নিজের ক্যারিয়ারে অনেক যথেষ্ট করেছেন, নাকি দেশকে আরও কিছু দেওয়ার ছিল বিলিভ করেন? আসলে আমার আজও মনে হয় যে দেশকে আরও কিছু দেওয়ার ছিল, কিন্তু সময় তো আর থাকে না, সময় চলে যায়, যার কারণে এখনও মানে আফসোস হয় যে আরও কিছু দেওয়ার ছিল হয়তোবা। সবচেয়ে বড় আক্ষেপের জায়গা কোনটা? আরও কিছুদিন সুইমিং প্লেয়ার হিসেবে থাকার ইচ্ছাটা ছিল, সেটাই। আর যদি বলি এমন একটা স্বপ্ন যেটা আপনি খুব কাছে গিয়েও হলো না? যেমন শ্রীলঙ্কার সাব গেমসে 50 মিটার ব্রেসস্ট্রোকে মাইক্রো পয়েন্টের জন্য ফার্স্ট হতে পারেনি, এটা এখনো আক্ষেপ হয়? হ্যাঁ। আপনার যেই জিনিসটা, আরেকটা আমার যেটা পার্সোনাল খুব আগ্রহ ছিল, যে সুইমিংয়ের যেই জার্নিটা এতদিন পর্যন্ত দাঁড়ালেন, আপনার কাছে কি এটা ফিল হয় যে আমাদের দেশ থেকে একটা দিন অলিম্পিকে গোল্ড আনা সম্ভব? আর সেটার জন্য কি কি স্ট্রাকচারাল চেঞ্জ এক্সপেক্ট করেন? ট্রেনিং তো সবসময় করে, তারপরেও নিজের চেষ্টাটা আসলে
নিজের চেষ্টা যদি থাকে আমার মনে হয় যেন ওই লক্ষ্যে যেতে পারবে ইনশাল্লাহ। ওকে আপা, থ্যাংক ইউ আমাদের এখন টিভিকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ঈদ মোবারক, সবাইকে ধন্যবাদ আপনাদেরকে।